সত্যি করে বলেন তো এই মার্কেট চার্টে যদি আমি এখন এইভাবে ড্র করি, একটা মার্কেটে সাপোর্ট কি বা রেজিস্ট্যান্স কি এবং কিভাবে ড্র করতে হয়, এবং একটা মার্কেটে লেভেল কি বা জোন কি এবং এদের মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা কোথায়, ইনশাল্লাহ আজকের এই ক্লাসে আমরা এভরিথিং জানবো। এই ইন্টারফেসটা একটু দেখেন তো, এখানে এই দুইটা জিনিস দেখে আপনি কি কিছু বুঝতে পারতেছেন? আপনি কি বুঝতে পারতেছেন যে এখানে জোন কোনটা এবং লেভেল কোনটা? এরপর হচ্ছে আমি বুঝাবো জোন সবচেয়ে বেশি পাওয়ারফুল নাকি লেভেল সবচেয়ে বেশি পাওয়ারফুল। হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো যাই হোক, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে মার্কেট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এই দুইটা জিনিস অ্যাকচুয়ালি কি এবং কিভাবে একটা মার্কেটে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সঠিক নিয়মে ড্র করতে হয়, এবং একটা মার্কেটে সাপোর্ট লেভেল কি বা হচ্ছে সাপোর্ট জোন কি। অনেকেই আমাকে বলে থাকেন যে ভাই সাপোর্ট লেভেল কোনটা বা সাপোর্ট জোন কোনটা, বলেন না? তো আজকে আমরা হচ্ছে জানবো যে আসলে লেভেল কি এবং জোন কি, এবং এই দুইটা জিনিসের মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা কোথায় এবং কোনটা সবচেয়ে বেশি পাওয়ারফুল। আসেন আরেকটা কথা বলি শুরুতে, আসলে কিভাবে বলবো দেখেন, আমি জানি না আপনারা কীভাবে জিনিসটা নেবেন। গত লাস্ট ক্লাস যেটা আমাদের ছিল ট্রেডিংয়ের বেসিক টু অ্যাডভান্স কোর্সে, ওই ক্লাসে আমি বলেছিলাম যে এখন থেকে প্রত্যেক সপ্তাহে আমি দুইটা করে ক্লাস আপলোড করব। বাট দুঃখের সাথে খুবই বলতে হচ্ছে, কীভাবে বলি দেখেন, মানে 10 দিন পার হয়ে গেল, আজকে হচ্ছে আমি কেবল ক্লাসটা রেকর্ড করতেছি। এই হচ্ছে আমার অবস্থা। মানে সপ্তাহে দুইটা করতে দেওয়ার দূরের কথা, একটা তো দিতে পারলামই না, তার উপরে 10 দিন পরে হচ্ছে আজকে ক্লাস কেবল রেকর্ড করতেছি। এখন ভাই আমি জানি অনেকেই রাগ করতে পারে, অনেকে রাগ করছেনও যে ভাই আপনার ক্লাসের জন্য এত আগ্রহ করে বসে থাকি, আপনি দুইটা করে দেওয়ার কথা, ভাই অন্তত একটা ক্লাস হলে তো দিবেন। এখন কিভাবে বুঝাই ভাই, আমি যে আসলে এত পরিমাণ ব্যস্ততা ভাই আপনাদের বলে বুঝাতে পারবো না। আসলে একটা জিনিস কি, যে যা করে আপনি ওনার জায়গায় না আসলে জিনিসটা বুঝতে পারবেন না। আপনার কাছে মনে হইতে পারে যে ভাই 1 ঘন্টারই তো ব্যাপার, একটা ক্লাস রেকর্ড করতে কতক্ষণ লাগে আপনার? 1 ঘন্টা, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সর্বোচ্চ। আমিও জানি ভাই 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টাই লাগবে, এর থেকে বেশি লাগে না বা লাগার কথাও না। এবং একটা রেকর্ড হয়তো এডিট করতে আমার 1.5-2 ঘন্টা বা 2.5 ঘন্টা লাগতে পারে সর্বোচ্চ। এখন কথা হচ্ছে ভাই ওই সময়টুকু আমি মাঝে মধ্যে করতে পারি না। যেমন এই কয়েকটা দিন আমার খুব বেশি পরিমাণ ব্যস্ততার মধ্যে কাটছে ভাই। সত্য কথা বলতে কি, আজকে যে আপনাদের জন্য ক্লাসটা নিচ্ছি না, এই ক্লাসটা নেওয়ার জন্য আমি অলরেডি আমাদের প্রিমিয়াম গ্রুপে লাইভ যে ক্লাসগুলো করাই বা লাইভ যে ট্রেডগুলো নেই, ওইটা অলরেডি আজকে অফ রাখছি। আমি বলিও নি, দেখেন মানে আপনাদেরকে ক্লাস দেওয়ার জন্য ওনাদেরকে অফ রেখে দিয়েছি। এখন কী করবো, মানে আপনাদের দিতে গেলে ওনাদের দিতে পারি না, ওনাদের দিতে গেলে আপনাদের দিতে পারতেছি না, এই হচ্ছে সমস্যা। তো যাই হোক ভাই, সবাই কী বলবো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে জিনিসটা দেখেন। আর আমি জানি আসলে আমাকে যারা দেখে, আমার যে ভাইয়েরা আছে বা যে বোনেরা আছে, অবশ্যই তারা আমাকে মনে হয় না বকাঝকা করবে। অনেকে রাগ করতে পারে ভাই, রাগ করা স্বাভাবিক, কারণ মানুষ রাগ তার উপরেই করে যাকে মানুষ অনেক আপন মনে করে, এটা আমি মনে করি। ঠিক আছে, তো রাগ করেন, সমস্যা নাই, ইনশাল্লাহ কথা তো দিচ্ছি পাবেন। আর আরেকটা কথা ভাই, আমি হয়তো বা চাইলে প্রত্যেক দিন একটা করে ক্লাস আপলোড করতে পারি, তবে এতে যে সমস্যাটা, একটা জিনিস দেখেন, আজকে যে আপনাদেরকে ক্লাসটা দিচ্ছি, সত্য কথা আমি একবারে মন থেকে দিচ্ছি, আমার পক্ষ থেকে আমি 100% এফোর্ট দিচ্ছি। এখন আপনি কতখানি রিসিভ করতে পারবেন এটা আসলে ডিপেন্ড করবে হচ্ছে আমি কীভাবে বুঝাইতে পারতেছি এটার উপরে, এবং আপনি কীভাবে বুঝতেছেন বা বুঝে ট্রাই করতেছেন এইটার উপরে। আমি যতই ট্রাই করি, আমি হয়তো আমার পক্ষ থেকে সর্বোচ্চ ট্রাই করলেও, বাট আমার বোঝানোর ধরন যদি ভালো না হয়, আমি 100% দিলেও কিচ্ছু হবে না। তবে হ্যাঁ, মোটামুটি আমি সর্বোচ্চ ট্রাই করলে হয়তো আপনি মিনিমাম 10% হলেও তো বুঝবেন। বাট আমার যদি এমন হয় আমার অ্যাভোর্ডই থাকে 20%, তখন তো আপনি মানে 0.0%ও পাবেন না, তাই না? তো এই জন্য আমার কথা হচ্ছে ভাই, একটু সময় নিচ্ছে ঠিক আছে, বাট যাই দিচ্ছি মন থেকে দেওয়ার ট্রাই করতেছি, যেন অন্তত কিছু হইলে বুঝতে পারেন। ঠিক আছে, আমি সবসময় ট্রাই করি যে আমার কোয়ান্টিটির দরকার নাই, যে আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও দিব বা একদিন পর একদিন দিব, আমার দরকার নাই। আমি সবসময় কোয়ালিটিটাকে বেটার করার ট্রাই করি। তার মানে এমনও না যে বাংলাদেশের সবচেয়ে বেটার আমার ক্লাস, না, আমার থেকে অনেক ভালো ভালো অনেকেই আছে ভাই। তবে আমি ট্রাই করি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব, কারোর সাথে কখনো আমি নিজেকে কম্পেয়ার করতে যাই না, দরকার নেই, আমার থেকে অনেকে উপরে আছে, এটা আমি মনে করি। তবে আমি ট্রাই করি আমার পক্ষে যতটুকু আসে সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে বোঝানোর। যাই হোক, তো মেন পয়েন্টে আসি বা মেন জায়গায় আসি, ফাউল কথা বলে লাভ নাই বা বেশি কথা বলার দরকারও নাই। দেখেন, এই একটা মার্কেট চার্ট, সত্যি করে বলেন তো এই মার্কেট চার্টে যদি আমি এখন এইভাবে ড্র করি, এখন যেটা বলতেছিলাম, যদি আমি এভাবে ড্র করি, ঠিক আছে, এইভাবে যদি ড্র করি, আপনি কি বলতে পারবেন এখানে কোনটা সাপোর্ট, কোনটা রেজিস্ট্যান্স, কোনটাকে কি বলে, মানে কোনটা হচ্ছে জোন, কোনটা লেভেল, বলতে পারবেন? অ্যাজ এ বিগিনার ট্রেডার
আমার মনে হয় না আপনি বলতে পারার কথা। যাই হোক, এই জিনিসটা হচ্ছে আজকে আপনাদেরকে শিখাবো কীভাবে দেখলে বলতে পারবেন। এখন ফার্স্ট অফ অল হচ্ছে আমরা সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি সহজভাবে বা সুন্দরভাবে এই জিনিসটা বোঝার ট্রাই করব। ধরেন এই যে জিনিসটা এটা ওভারঅল হচ্ছে একটা কি, এটা ওভারঅল হচ্ছে একটা ধরেন ভবন ধরতে পারি। এই ভবনের এইটা আমরা ধরতে পারি হচ্ছে ফার্স্ট ফ্লোর, এটা সেকেন্ড ফ্লোর, এটা হচ্ছে থার্ড ফ্লোর, ঠিক আছে। তাহলে আমরা ধরলাম যে এখানে সেকেন্ড ফ্লোরে কোনো একজন ব্যক্তি, এই ফ্লোরে কোনো একজন ব্যক্তি আছে যে কিনা এখান থেকে একটা বল থ্রো করবে। বল কি বল? ফুটবল। সহজভাবে বোঝার জন্য এই জায়গা থেকে একটা বল থ্রো করবে। কোথায়? এই দ্বিতীয় ফ্লোরের এখান থেকে একেবারে, মানে এটাকে কি বলা হয়? ফ্লোরই তো বলা হয়। হ্যাঁ, ফ্লোর থেকে সে তো থ্রু করলো কোথায়? উপরের দিকে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সে যে এখান থেকে বলটা যে থ্রো করলো এটাও কিন্তু একটা ফ্লোর বা হচ্ছে দেয়াল। এখন এই বলটা সর্বোচ্চ কতটুকু পর্যন্ত আসতে পারে? এখানে আসবে নাকি এখান পর্যন্ত চলে আসার সম্ভাবনা আছে? আমি জানি ম্যাক্সিমাম মানুষ বলবে যে এখান পর্যন্তই আসবে। এখন আমি যদি বলি যে এই ফুটবলের জায়গায় সে যদি একটা গোলক নিক্ষেপ করতো, গোলক আপনারা হয়তো অনেকেই নাও বুঝতে পারেন, আমি জানি না বুঝতে পারবেন কি না। আমার গ্রামের বাসায় যেটাকে বলা হয়তো গোলক বলতে ছোটোবেলায় আসলে স্কুলে একটা পাথরের মতো বা হচ্ছে লোহার মতো একটা বল আকৃতির, মানে এটা গোলক নিক্ষেপ করা বলা হয়তো। ওই টাইপের যদি একটা বল দিয়ে সে হচ্ছে যদি এখান থেকে সর্বোচ্চ এফোর্ট দিয়ে যদি হচ্ছে সে এই জায়গার মধ্যে একটা বল থ্রো করতো, তাহলে অনেক বেশি সম্ভাবনা ছিল এই ফ্লোরটাকে ভেঙে ফেলে এই বলটা এখানে এসে টাচ করার, তাই না? তাহলে এই ফ্লোরটাকে ভেঙে বলটা উপরে যাবে নাকি এখান থেকে নিচে আসবে, এটা ডিপেন্ড করতেছে এই ব্যক্তিটার উপর, সে কতটুকু এফোর্ট দিচ্ছে এবং কিভাবে এফোর্ট দিচ্ছে, তাই না? তাহলে আমরা বুঝলাম যে বল এখান থেকে এখানেও আসতে পারে, আবার এখান থেকে এটাকে ভেদ করে উপরেও যাইতে পারে, বাট এটা ডিপেন্ড করবে যারা এই থ্রোটা করছে তাদের উপরে। আমি বুঝতে পারলাম? সহজভাবে জিনিসটা বুঝেন। তাহলে আমরা বললাম এটা ফুটবল এসে নিক্ষেপ করবো। যদি সে ফুটবল নিক্ষেপ করে তাহলে সম্ভাবনা আছে এখান থেকে বলটা নিচে আসার। আপনি ফুটবলকে যতই জোরে এখানে নিক্ষেপ করেন না কেন, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। বাট আপনি যদি সর্বোচ্চ এফোর্ট দিয়ে ওই যে গোলকের মতো একটা ভারী জিনিসকে বা বড় অ্যামাউন্টকে নিক্ষেপ করেন, এই জিনিসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমি বুঝতে পারতেছি। আপনি 2 টাকা দিয়ে এই রেজিস্ট্যান্স ভেঙে ফেলার চেষ্টা করবেন। আমি জানি এখন রেজিস্ট্যান্স অনেকে বুঝবেন না, হবে, বাট $2 লাখ দিয়ে আপনি ট্রাই করলে হয়তো বা পারতে পারেন। আপনার মতো যদি আরও কয়েকজন চায়, ইচ্ছে করে, ওই যে এটা বলের মতোই, মানে আপনি কী টাইপের, আপনি ফুটবল দিয়ে তো এটা ভাঙতে পারবেন না, যত এফোর্ট দেন না কেন। পারবেন না তো। যাই হোক, এখন তাহলে হইলো কি, এই ব্যক্তিটা যখন থ্রো করলো বলটা, তাহলে এখানে বাধাপ্রাপ্ত হইলো। কেন? কারণ এখানে একটা দেয়াল আছে বা ফ্লোর আছে। এখন এখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে এই বলটা এরপরে কোন দিকে আসবে? অবশ্যই নিচের দিকে আসবে। এই যে নিচের দিকে আসবে। এখন নিচের দিকে এসে আবার এই বলটা এখানে বাধাপ্রাপ্ত হবে, কারণ এখানে একটা ফ্লোর আছে। এখন এখানে ফ্লোরে বাধাপ্রাপ্ত হওয়ার পরে সে এগেন কি করবে? এখান থেকে বাউন্স করে আবার একটু উপরে যাবে। হয়তো বা এখানে আসবে না, বাট এখানে একটু উপরে আসবে। এখানে উপরে আসার পরে এগেন সে কী করবে? এখান থেকে আবার একটু নিচে আসবে। নিচে বলতে আবার এখানে এসে সে থেমে যাবে। থেমে না গিয়ে এখান থেকে আবার বাউন্স করে একটু উপরে আসবে। এভাবে করে দেখাচ্ছে আবার এখান থেকে সে আবার নিচে আসবে। এখানে এসে সে এক সময় দেখাচ্ছে আস্তে আস্তে করে তার ক্রমশই তার শক্তিটা সে হারিয়ে ফেলবে। ক্রমশ কি, সে তার শক্তিটাকে একসময় হারিয়ে ফেলবে। বাট এখানে একটা জিনিস খেয়াল করার বিষয় যেটা আমি দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে এই বলটা প্রত্যেকটা বা নির্দিষ্ট কোনো একটা এরিয়া থেকে বাউন্স খেয়ে উপরের দিকে যাচ্ছে বা বাধা পেয়ে উপরের দিকে যাচ্ছে। সেই অংশটা কোনটা আপনারা খেয়াল করতে পারছেন কিনা দেখেন। ঠিক এই জায়গাটা থেকে বা এই ফ্লোরটা থেকে এই বলটা প্রত্যেকটা সময় মানে বাউন্স খেয়ে উপরের দিকে যাচ্ছে। এই যে জায়গাটা যেখান থেকে এই বলটা বাধাপ্রাপ্ত খেয়ে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, এই জায়গাটাকে মূলত বলা হচ্ছে সাপোর্ট। কেন? কারণ এখানে এসে বলটা প্রত্যেকটা বার সাপোর্ট নিয়ে বাউন্স করে উপরে যাচ্ছে। কতক্ষণে যাচ্ছে এটা আমরা দেখার বিষয় না, ওইটাকে অন্য কিছু বলা হয়। আমরা দেখব নিচে যেখানে বাউন্স খেয়ে বাধাপ্রাপ্ত হয়ে উপরের দিকে যাচ্ছে, ওইটাই হচ্ছে সাপোর্ট। এটা তাহলে কি সাপোর্ট? এটা একটা সাপোর্ট লেভেল, এটা একটা সাপোর্ট লেভেল, এটা একটা সাপোর্ট লেভেল, এটা একটা সাপোর্ট লেভেল। তাহলে কি সাপোর্ট লেভেলটা আমরা বুঝলাম বা সাপোর্ট জিনিসটা বুঝলাম। এখন বুঝবো রেজিস্ট্যান্সটা। দেখুন, এই বলটা যেখান থেকে তার থ্রো করার পরে তার শক্তি হারিয়ে ফেলে নিচের দিকে রিভার্স করলো, ওই জায়গাটাকে বলা হয় হচ্ছে রেজিস্ট্যান্স। দেখুন এখানে যদি খেয়াল করেন, প্রথমবার যখন এই ব্যক্তিটা বলটাকে থ্রো করলো, এখান থেকে রিভার্স করলো, এটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। তো লেভেল কি জোনকে একটু পরে বুঝতে পারবেন। এটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স। কেন? এখানে হচ্ছে বলটা উপরে আসার পরে এখানে নিচে আসছে, তার মানে এটা রেজিস্ট্যান্স। যেখান থেকে রিভার্স করতেছে ওইটাকে হচ্ছে রেজিস্ট্যান্স বলা হয়। এটা হচ্ছে কি
রেজিস্ট্যান্স। তাহলে আমরা খুব সহজভাবে বুঝে ফেললাম এখানে রেজিস্ট্যান্স কোনটাকে বলা হয়, সাপোর্ট কোনটাকে বলা হয়। এখন দেখেন অনেক সময় এমনটাও হবে, আপনি যেটাকে সাপোর্ট রেজিস্ট্যান্স বলতেছেন, এখানে যেটাকে সাপোর্ট রেজিস্ট্যান্স বলতেছেন, এখান থেকে এমনও সম্ভাবনা আছে দেখাচ্ছে এটার শক্তি তো কোনো না কোনো এক সময় হারিয়ে ফেলবে। এখান থেকে যে থ্রোটা করলো এটা কিন্তু হারাবাই, কোনো না কোনো একটা সময় এটা সর্বোচ্চ শক্তি হারিয়ে গিয়ে এখানে এসে সে স্থির হয়ে যাবে না। এখন দেখেন কোনো না কোনো ব্যক্তিরা এসে আবার নতুন করে এই বলটাকে হয় উপরের দিকে কিক করবে, না হয়তো নিচের দিকে কিক করবে। এখন কিভাবে কিক করতেছে এটার উপর ডিপেন্ড করে এই বলটাই এগেন আবার নতুন করে মুভমেন্ট করবে। দেখা যাচ্ছে সেইভাবে করে উপর দিকে যাইতে পারে, যদি সেই লেভেলের ওই যে বললাম গোলক নিক্ষেপের মতো যদি ওই টাইপের বল দিয়ে যদি সেখানে নিক্ষেপ করে এবং খুব প্রেশার দিয়ে যদি নিক্ষেপ করে, দেখা যাচ্ছে এটাকে ভেঙে গিয়ে সে এখানে চলে আসতে পারে। কোথায়? এটাকে ভেঙে ফেললে সে উপরে চলে আসতে পারে, এবং দেখা যাচ্ছে ওইখানে যদি আরও বেশি পরিমাণে প্রেশার ক্রিয়েট করে এমনও সম্ভাবনা আছে এটাকে ভেঙে আবার আরও উপরে যেতে পারে। এখন আমি ধরে নিলাম সাধারণভাবে এখানে আসলো, এটাকে ভেঙে উপরে আসলো। এখন দেখেন এখানে ভেঙে যখন উপরে চলে গেল তখন এটা যে প্রেশারটা ক্রিয়েট করে উপরে গেল, তাহলে এটার একটা আবার শক্তি আছে না? এই শক্তিটা কি করবে, এখান থেকে এগেন এভাবে করে আবার নিচের দিকে আসবে, এসে আবার এখানে আসবে, এখান থেকে আবার এভাবে করে উপরের দিকে যাবে, এখানে আসবে, সরি এত দূর যাবে না, দেখা যাচ্ছে কিছু দূর গেল, আবার এখান থেকে এভাবে করে আসলো, আবার এখান থেকে গেল, এভাবে করে এখানেও কিন্তু কোনো না কোনো একটা সময় শক্তি হারিয়ে ফেলবে। আমি বুঝতে পারতেছি। এখন দেখেন একটা জিনিস চিন্তা করেন, প্রত্যেকটা জিনিস যখন শেষ হয়ে যাচ্ছে তখন আবার নতুন শক্তি এসে ওই বলটাকে নতুনভাবে যেই কোনো দিকে মুভ করাই দিচ্ছে। এখন দেখা যাচ্ছে এখানে যখন সে তার সর্বোচ্চ শক্তি হারাই ফেললো, এখানে এসে মার্কেট বলে ফেললাম, বলটা যেহেতু বলের উদাহরণ দিয়ে বোঝে, যেহেতু বলটা অনেক উপরে চলে আসছে, এখন দেখাচ্ছে এখান থেকে কিছু সংখ্যক মানুষ এসে মনে করলো এই বলটাকে এখন নিচের দিকে নিক্ষেপ করা দরকার, অনেক উপরে চলে গেছে। তখন দেখা যাচ্ছে তারা যখন খুবই পাওয়ারফুলিভাবে নিক্ষেপ করবে, এখন সম্ভাবনা আছে যে এটা ভেঙে এটাও ভেঙে যাইতে পারে, বা এটা ভেঙে এখানে আবার এসে মুভ করার, বা এটাও ভেঙে এখানে এসে নতুন করে র্যালি ক্রিয়েট করার। তাহলে আমি বুঝতে পারলাম। এখন মজার ব্যাপার হচ্ছে একটা জিনিস খেয়াল করেন, এইখানে যে জিনিসটা রেজিস্ট্যান্স ছিল, এখানে এটা রেজিস্ট্যান্স না? এখন এই অংশটুকু আপনি যদি খেয়াল করেন এখানে সাপোর্ট কোনটা, অবশ্যই এটা। এখন একটা জিনিস খেয়াল করেন, এই অংশের মধ্যে সাপোর্ট যেটা প্রিভিয়াস সাইটে ওই অংশটাই ছিল রেজিস্ট্যান্স লেভেল। আর এই জন্য আপনারা দেখে থাকবেন আমি মাঝে মধ্যে বলে থাকি এই যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স মিলে যে একটা এরিয়া তৈরি হয় ওইটাকে বলা হয় হচ্ছে অ্যাসেনাল লেভেল। তাহলে এখানে এটা কি, এটা এখানে হচ্ছে রেজিস্ট্যান্স, আর এখানে এসে এটা হয়ে গেল কি সাপোর্ট। তার মানে এটা কি ওভারঅল একটা অ্যাসেনাল লেভেল। আমরা বুঝলাম সাপোর্ট কোনটা, রেজিস্ট্যান্স কোনটা এবং অ্যাসেনাল লেভেল কোনটা, আশা করি আমরা বুঝলাম। এখন আমরা একটু প্রাইস নিয়ে হচ্ছে একটু খেলাধুলা করব, মানে একটু বোঝার ট্রাই করব, ঠিক আছে? কি হয় অ্যাকচুয়ালি মার্কেটে দেখেন। এখন কিভাবে বুঝাই, ধরেন আমার এই কলমটা দিয়েই বুঝাই। দেখেন ধরেন আমার এই কলমটার দাম হচ্ছে 5 টাকা। কত? 5 টাকা। এখানে দেখাচ্ছে 1 টাকা থেকে শুরু হইতে পারে। এখন এই কলমটার দাম, এই 5 টাকার কলমটার দাম এখান থেকে বাই করা শুরু হইলো। এখন আবার বললেন না যে ভাই বাই করলে কি উপরের দিকে যাবে, কেন যাবে? এটা নিয়ে গত ক্লাসে আলোচনা করা আছে, ওই ক্লাসটা দেখেন, সহজভাবে বুঝতে পারবেন। এখন এই যে 5 টাকা দিয়ে যে জিনিসটা কিনা হইলো, এই 5 টাকার দামে এই জিনিসটার যে দামটা বা প্রাইসটা যে বাড়তেছে, এখানে ধরেন 20 টাকা, এখানে 10 টাকা, এই যে জিনিসটা যে প্রাইসটা যে বাড়তেছে, এইটার আসলে রেজিস্ট্যান্সটা কোথায় হবে, এটা আপনি কীভাবে ফাইন্ড আউট করবেন? দেখেন এই কলমটার দামটা এখান থেকে আস্তে আস্তে উপর দিকে উঠতেছে, বাট এটার এখন পর্যন্ত আমরা রেজিস্ট্যান্সই পাইলাম না। কীভাবে ফাইন্ড আউট করব? এটা ফাইন্ড আউট করতে গেলে আপনাকে সর্বপ্রথম হচ্ছে সেলার খুঁজতে হবে। এখান থেকে বায়াররা কি করতেছে, বাইং করতেছে, শুধু বাই করতেছে। 5 টাকা থেকে যারা বাই করলো, এখানে 10 টাকাও আসলো, এরপরে এখানেও খুবই পাওয়ারফুলি বাই করে এটাকে সে কী করলো, এখানে এই ফ্লোরটাকে ভেঙে ফেললো তারা, বা এই রেজিস্ট্যান্সটাকে তারা ভেঙে ফেললো। এখন এখান থেকে আমরা কোথায় রেজিস্ট্যান্স পাবো? ধরেন এখানে রেজিস্ট্যান্স নাই, এটা আমরা বলে যাব, রেজিস্ট্যান্স আমরা এখনো পাইনি। এখন দেখেন রেজিস্ট্যান্স ঠিক ওইখান থেকে ক্রিয়েট হবে যখন এখান থেকে কিছু মানুষ চিন্তা করবে, যারা 5 টাকা দিয়ে কিনলো তারা চিন্তা করবে আমরা এখানে দেখা যাচ্ছে 15 টাকা চলে আসছে, 15 টাকা চলে আসছে, আমরা মোটামুটি 10 টাকায় প্রফিটে আছে। যারা 10 টাকা দিয়ে কিনছে তারা মনে করবে 15 টাকা আসছে, আমরা 5 টাকা প্রফিটে আছে। যারা 8 টাকা দিয়ে কিনবে তারা চিন্তা করবে এখানে 15 টাকা আসছে, আমরা 60 টাকা প্রফিট করছি, আচ্ছা আমরা একটু সেল করে দিই। তো 5 টাকা যারা আছে ওরা চিন্তা করলো আমরা একটু সেল করি, ওরা কী করলো, আমরা একটু সেল করি। যারা 5 টাকা দিয়ে কিনছে তারা যখনই সেল করলো, এরা তো দেখলো কিরে সেলিং শুরু হয়ে গেল, তখন এরা করলো কি না, মার্কেট তখন নিচে যাওয়ার সম্ভাবনা আছে, আমরাও সেল করে ফেললো, এরাও সেল। এরপর এই চিন্তা করলো আমি রাখবো কি জন্য, আমিও সেল করে দিই। দেখেন কিভাবে মার্কেটটা এভাবে করে উপরের দিকে গিয়ে আবার ডাউনে আসলো, কেন?
সাইকোলজির কারণে। টোটালি একটা জিনিস মাথায় রাখবেন, মার্কেট চলাই হচ্ছে সাইকোলজির উপরে। এখানে ম্যাক্সিমাম মানুষের থিঙ্কিং যেটা হবে, সাইকোলজি যেটা বলবে, মার্কেট ওই দিকেই যাবে। আপনি যতই মনে করেন, আপনি যতই অ্যাডভান্স লেভেলের হয়ে যান এখানে, আপনি মনে করলেন যে এখান থেকে মার্কেট এখানে যাবে, এখানে যাবে, এখানে যাওয়ার কথা, যাবে না। সবাই ম্যাক্সিমাম মানুষ যেই দিকে সাইকোলজিক্যাল প্রেডিক্ট করবে এবং যেভাবে ট্রেড করবে, মার্কেট ঠিক ওই দিকে দৌড় মারবে। আপনার সিঙ্গেল প্রেডিক্টে মার্কেট কখনো মুভ করবে না, জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। আপনি যত এক্সপার্ট হয়ে যান, কোনো লাভ নাই, ঠিক আছে? আর এই কারণে অনেক সময় আমরা মার্কেট কিন্তু ট্র্যাপে পড়ি। আমি যাই হোক মার্কেট ট্র্যাপ নিয়ে এখানে কথা বলবো না, কারণ যেহেতু বিগিনার অনেকেই আসেন, এরা বুঝবে না আবার। যাই হোক, তো এই কারণ হচ্ছে মার্কেটটা এখানে নিচের দিকে শিফট করলো। এতটুকু তো বুঝছেন আশা করি। এখন দেখা যাচ্ছে এখানে যখন 5 টাকায় আসলো, এখন আবার এখান থেকে কিছু মানুষ চিন্তা করলো এই জিনিসটার দাম পূর্বে 5 টাকা ছিল, এটার দাম 15 টাকা পর্যন্ত হয়েছে। এই যে 15 টাকা পর্যন্ত হয়ে যে সেলিং যখন স্টার্ট হলো, তখনই এটা কি রেজিস্ট্যান্স। আমরা কি জানি, যেখান থেকে মার্কেট রিভার্স করে ওইটাই হচ্ছে রেজিস্ট্যান্স। এখন এখান থেকে আমরা এর পরবর্তীতে দেখা যাচ্ছে মার্কেটটা কোনো কারণে 4 টাকায় আসলো। আসার পর এখন চিন্তা করলো এরা যে কি, এর আগের বার 5 টাকা থেকে মার্কেট 15 টাকায় গেছে, এবারে 4 টাকা থেকে আরও উপরেও যাইতে পারে, আমরা একটু বাই করা শুরু করি। এখান থেকে দেখা যাচ্ছে আবার কিছু মানুষ বাই করা শুরু করলো প্রফিটের জন্যে। সবাই এখানে ইনভেস্ট কেন করে ভাই? লসের জন্য কেউ করে? প্রফিটের জন্যই তো করে। তারা যখন ইনভেস্ট করা শুরু করলো, বাই করা শুরু করলো, তখন আবার মার্কেট উপরের দিকে যাবে, ঠিক আছে? এরপরে দেখা যাচ্ছে মার্কেট আবার এখানে 15 টাকায়ও আসতে পারে, বা এখানে 12 টাকা থেকেও আবার রিভার্স করতে পারে। তাদের সাইকোলজি মনে হইতে পারে যে না, এবার মার্কেট হয়তো এত দূর যাবে না, আমি 4 টাকা দিয়ে কিনছি, অনেক প্রফিট হয়েছে, আমি সেলিং করে শুরু করি। এখন দেখা যাচ্ছে মার্কেট আবার এখান থেকেও র্যালি করা শুরু করতে পারে ডাউনের দিকে। বুঝতে পারলাম? তার মানে তখন হয়ে গেল এটা রেজিস্ট্যান্স। বুঝছেন? তাহলে দেখেন মার্কেট কীভাবে হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ক্রিয়েট করে। তাহলে এইভাবে আমরা পেয়ে গেলাম এটা একটা কি সাপোর্ট রেজিস্ট্যান্স, আবার এখানে এটা পেয়ে গেলাম কি আমরা সাপোর্ট। তাহলে আমরা বুঝলাম কীভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ক্রিয়েট হয় মার্কেটে। এইটা আমি আশা করি ক্লিয়ার করতে পারলাম। তবে একটা জিনিস মাথায় রাখবেন, শুধুমাত্র এখন দেখা যাচ্ছে আরও কিছু মানুষ এখানে আসবে এরকম, আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন জিনিসটা, তাহলে বুঝতে পারবেন। কারণ একটা জিনিস ক্লিয়ার না করে বুঝতে পারলে আসলে আমার নিজের কাছেও ভালো লাগে না। এখন দেখেন এই যে যখনই হচ্ছে দুইটা সাপোর্ট ক্রিয়েট হয়ে গেল, এর পরবর্তীতে অনেক রিটেলার ট্রেডার, অনেক বিগিনার ট্রেডাররা মনে করবে এইখান থেকে হয়তো আবার বায়াররা আসবে, এবং আসারও কথা, ম্যাক্সিমাম ক্ষেত্রে আসেও এবং আসবেও। যখন এখান থেকে বাই করবে, এখন তখনই দেখবেন কিছু সময় হয়তো বা এখানে বাইং আসবে ঠিকই, আসবে ঠিকই, আবার হয়তো বা সেলিংও আসতে পারে, মনে হইতে পারে। ম্যাক্সিমাম যারা প্রেডিক্ট করতেছে তাদের প্রেডিকশন যখন একদিকে হবে, বাইরের পরে আবার সেলিংও আসতে পারে। আবার এমনও হইতে পারে যে না, পরপর এখান থেকে মার্কেট 2বার উপরে গেল, এখনও মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে, তখন আবার মার্কেট এখান থেকে উপরে যাচ্ছে। তখন কি হচ্ছে, যে দেখেন সাপোর্ট লেভেলে এসে মার্কেট উপরে যাচ্ছে, আর এই কারণে সাপোর্টকে আমরা রেসপেক্ট করে হচ্ছে ট্রেড করি, বা রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করে হচ্ছে আমরা ট্রেড করি, ঠিক আছে? আবার এখান থেকে মনে হচ্ছে না, পরপর এখান থেকে 2বারে ডাউনে গেল, সবার সাইকোলজি সেম যখন, যে না এখন মনে হয় ডাউনে আসতে পারে। তবে সব সময় কি বা এই সাপোর্ট রেজিস্ট্যান্স মেনটেন করে সে চলবে? সবসময় চলবে? সে কখনো না কখনো এগুলো তোকে ভাঙবেই ভাই, তাই না? তো এই জিনিসটা, একটা জিনিস মাথায় রাখবেন, মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স সারা জীবন একই জায়গায় কখনো চলবে না। সে কখনো না কখনো এটাকে ভাঙবি, কখনো না কখনো এটাকে ভেঙে নিচে আসবে, বা এটাকে ভেঙে এখানে এসে মুভ করবে, মাথায় রাখবেন। আবার এখান থেকে সে ডাউনও আসতে পারে, আবার এখান থেকে সে আপও যাইতে পারে। এইটাই হচ্ছে মার্কেটের নীতি, এটাই মার্কেট করে। বাট আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা সারা জীবন মনে করি একটা মার্কেট ওই সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যেই থাকবে, বাট অ্যাকচুয়াল কিন্তু জিনিসটা হয় না, ঠিক আছে? আর অবশ্যই এই সাপোর্ট রেজিস্ট্যান্সের সাথে আরেকটা জিনিস আমাদেরকে ম্যানেজমেন্ট করতে হবে, সেটা হচ্ছে কি মার্কেটে ক্যান্ডেলস্টিক সাইকোলজির অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলো আজকের ক্লাসে আলোচনা করব না। ওইগুলো যদি একসাথে আপনি মার্চ করাইতে পারেন এই মার্কেটের সাথে, তখনই আপনি এই সাপোর্ট রেজিস্ট্যান্স বেস করে মার্কেট থেকে ভালো একটা অ্যাকুরেসি নিয়ে প্রফিট নিয়ে আসতে পারবেন। যাই হোক, আমরা হচ্ছে নেক্সট আসি, ওইটা হচ্ছে মার্কেটে লেভেল এবং জোন। আচ্ছা, এই ইন্টারফেসটা একটু দেখেন তো। এখানে এই দুইটা জিনিস দেখে আপনি কি কিছু বুঝতে পারতেছেন? আপনি কি বুঝতে পারতেছেন যে এখানে জোন কোনটা এবং লেভেল কোনটা? এরপর হচ্ছে আমি বুঝাবো জোন সবচেয়ে বেশি পাওয়ারফুল নাকি লেভেল সবচেয়ে বেশি পাওয়ারফুল। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি একটু দেখার ট্রাই করেন, এখান থেকে একটু দেখার ট্রাই করেন যে এই দুইটার মধ্যে অ্যাকচুয়ালি আসলে ডিফারেন্সটা কি। আপনার খালি চোখে কোনো কিছু আপনি ধরতে পারেন কিনা। আমি যদি বলি এটা হচ্ছে নাম্বার 1, আপনি প্রয়োজনে এই ভিডিওটাকে 2 মিনিটের জন্য পজ করেন, একটু পজ করে হচ্ছে এই জিনিসটাকে একটু দেখেন, দেখে কমেন্ট সেকশনে লিখে ফেলেন কোথায় এই দুইটা জায়গার এই দুইটা এটাকে কি বলে অ্যাসেটের মধ্যে পার্থক্য কোথায়। আমি যদি আপনাকে দেখাই, দেখেন শুরুতে যদি দেখাই, ধরুন যে কোনো একটা জিনিসের প্রাইস হচ্ছে এখানে 5 টাকা, 5 টাকা থেকে সে এখানে এসে 50 টাকা হইল, এগেন আবার সে 5 টাকা আসলো। কেন আসলো এটা আপনারা জানেন, আমি বলতে পারবো না।
আবার 50 টাকা আসলো। এখন কথা হচ্ছে ভাই যে মার্কেটে এতই কি সহজ যে 5 টাকা থেকে 50 টাকা যাচ্ছে, আবার 50 টাকা থেকে 5 টাকা আসতেছে? মার্কেট কি এতই সহজ? না ভাই, মার্কেট এত সহজ না। তাহলে কেন ভাই আপনি ট্রেড শিখাচ্ছেন? আমি কেন শিখাচ্ছি দেখেন, একটু পরে বুঝতে পারবেন। দেখেন আবার মার্কেট 5 টাকা থেকে আবার 10 টাকা 50 টাকা আসলো, 50 টাকা আবার 5 টাকা আসলো, আবার এখানে 50 টাকা আসলো। এখন একটা জিনিস খেয়াল করেন, এই মার্কেটে সব সময় যে জিনিসটা ঘটছে বা সব সময় যে কাহিনীটা হয়েছে সেটা হচ্ছে কি, মার্কেটে এই যে আরেকটা আমি জিনিস ক্লিয়ার করছি, সেটা হচ্ছে গত ক্লাসে সম্ভবত আমি বলছিলাম মার্কেটে সব সময় ডান পাশে কি থাকে, প্রাইস থাকে, এবং নিচে কি থাকে, টাইম থাকে। ওই ক্লাসটা এই জন্যই বললাম, যারা দেখেননি পূর্বের প্রত্যেকটা ক্লাস দেখেন। আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্সের অ্যাকচুয়ালি যে ক্লাসগুলো, আমি অবশ্যই এটা একটা প্লে লিস্ট করে দিতে হবে সময়ের জন্য ভাই, তাও করতে পারতেছেন, করে দিব। ওই ক্লাসগুলো আপনারা দেখেন একেবারে ক্লাস 1 থেকে, ঠিক আছে? তো একটা জিনিস খেয়াল করেন, এখানে এই যে মার্কেটটা যে 5 টাকা থেকে 50 টাকা আসলো, এখানে 50 টাকা থেকে যে 5 টাকায় আসলো, দেখেন একটা নির্দিষ্ট প্রাইজের মধ্যে এসে কিন্তু মার্কেট প্রত্যেকটা আবার ক্লোজিং দিচ্ছে এবং ওপেন হচ্ছে। এটা হচ্ছে 50 টাকার একটা প্রাইস লেভেল, এটা হচ্ছে 5 টাকার একটা প্রাইস লেভেল। দেখেন একই লেভেলের মধ্যে এসে ক্লোজিং হচ্ছে এবং ওপেনিং হচ্ছে। এখন যেই জায়গার মধ্যে একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে এসে সাপোর্ট ক্রিয়েট করতেছে, একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে এসে রেজিস্ট্যান্স ক্রিয়েট করতেছে একেবারে পারফেক্ট প্রাইজের মধ্যে, আর এই জন্য এটাকে বলা হয় হচ্ছে লেভেল, এটাকে বলা হয় হচ্ছে সাপোর্ট লেভেল, এটাকে বলা হয় হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। একই প্রাইজের মধ্যে এসে ক্লোজিং দিচ্ছে। এখন আসেন জোন তাহলে কোনটাকে বলে দেখেন, এবং কেন বলে জিনিসটা এইটা দেখলে বুঝতে পারবেন। একটু খেয়াল করেন, এখানে ধরেন 5 টাকা থেকে কোনো একটা জিনিস স্টার্ট হইলো, 5 টাকা থেকে এখানে 50 টাকা, দেন হচ্ছে এখানে দেখা যাচ্ছে আমরা ধরতে পারি 3 টাকা, এটাকে আমরা একটু সরাই পেলি, সরি, হ্যাঁ 5 টাকা, আরে তোরও মেজাজটা কেমন লাগে, 5 টাকা, এখানে হচ্ছে 3 টাকা, এগেন হচ্ছে আমরা এখানে তো 50 টাকা বললামই, ঠিক আছে? এগেন হচ্ছে আমরা এখানে বলতে পারি যে 51, এগেন হচ্ছে আমরা এখানে বলতে পারি 4 টাকা, এখানে হচ্ছে 52 টাকা, এখানে হচ্ছে আবার 5 টাকা। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এই মার্কেটটা সাপোর্ট আমরা হয়তো বা নর্মালি তাকালে বুঝতেছি এই জায়গায়, বাট মার্কেট কিন্তু ঠিক একটা পারফেক্ট লেভেলে এসে কিন্তু প্রত্যেকবার কিন্তু ক্লোজিং দেয়নি। মার্কেট এখানে যেটা করছে দেখেন, প্রথমবারে এখানে আমরা যদি দেখি 5 টাকার মধ্যে এসে এখানে দেখা যাচ্ছে আমাদের মার্কেট ক্লোজিং দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এই জায়গা এবং এই জায়গায়। আবার দেখা যাচ্ছে 4 টাকার মধ্যে এসে এখানে ক্লোজিং কিন্তু মার্কেট দিচ্ছে। এরপর আমরা দেখতে পারতেছি এখানে আবার 3 টাকার মধ্যে এসে কিন্তু মার্কেট ক্লোজিং দিচ্ছে। এখন একটা জিনিস দেখেন, এই যে এখানে 3 টাকা এসে ক্লোজিং দিল, এটা একটা লেভেল, এই যে 4 টাকা এসে ক্লোজিং দিল, এটা একটা লেভেল, এই যে হচ্ছে মার্কেটে 5 টাকা এসে ক্লোজিং দিল, এইটাও কিন্তু একটা লেভেল। এখন দেখেন আমরা একইভাবে যদি উপর দিয়ে খেয়াল করি তাহলে দেখতে পারবেন এখানে 50 টাকা এসে ক্লোজিং দিল, এটা একটা লেভেল, 51 টাকা এসে ক্লোজিং দিল, এটা একটা লেভেল, আবার এখানে 52 টাকা এসে ক্লোজিং দিল, এইটাও কিন্তু একটা লেভেল। তার মানে আমরা এখানে কি পাইলাম, 50 টাকা, 51 টাকা, এরপর হচ্ছে 52 টাকা। এখানে আমরা কি পাইলাম, 5 টাকা, 4 টাকা, 3 টাকা। এখন একটা জিনিস চিন্তা করেন, এখানে অনেকগুলো লেভেল নিয়ে কিন্তু এই এরিয়াটা গঠিত, এবং এখানে অনেকগুলো লেভেল নিয়ে কিন্তু এই এরিয়াটা গঠিত। এখন আমি যদি এই 3টে জিনিসকে সব এইভাবে করে কানেক্ট করে ফেলি, তাহলে দেখেন যেই জিনিসটা হচ্ছে এটাই হচ্ছে একটা জোন। আমি বুঝতে পারলাম? এখানে আমরা কি করলাম, সিঙ্গেল একেবারে পারফেক্ট একটা প্রাইস থেকে যেভাবে মার্কেট রেসপেক্ট করে উপরে যাচ্ছে নিচে আসতেছে, ওইটাকে বলতেছি লেভেল। আর এখানে হচ্ছে একাধিক লেভেল নিয়ে যে এরিয়াটা গঠিত হচ্ছে ওইটাকে বলা হয় হচ্ছে জোন। তার মানে আমরা বুঝলাম কোনটাকে হচ্ছে লেভেল বলে এবং কোনটাকে হচ্ছে জোন বলে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, মার্কেটে জোন সবচেয়ে বেশি পাওয়ারফুল নাকি হচ্ছে মার্কেটের সবচেয়ে বেশি লেভেল পাওয়ারফুল? দেখুন, এই জিনিসটা আসলে মানে ডিপেন্ড করবে হচ্ছে আপনি কী ধরনের ট্রেডিং করছেন, কোন টাইম ফ্রেমে ট্রেড করছেন এটার উপরে। আপনি যদি একেবারে শর্ট টাইম ফ্রেমের কোনো ট্রেড করে থাকেন, নিঃসন্দেহে আমি বলতে পারি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, নো ডাউট লেভেল সবচেয়ে বেশি পাওয়ারফুল। তবে আপনি মার্কেটে সব সময় লেভেল কিন্তু খুঁজে পাবেন না, এটা খুবই রেয়ার একটা জিনিস। আপনারা দেখবেন আমি যখন লাইভে ট্রেড করি, আমাদের প্রিমিয়াম গ্রুপে যখন লাইভ ট্রেড করি ভাই, এমন না যে জিনিসটা এই জন্য বলতেছি যে আসলে এই জিনিসটা কতখানি ভ্যালিড, এই জন্য আমি যখন লাইভে ট্রেড করি আপনারা দেখবেন ওখানে হাজার হাজার মানুষ লাইভে থাকে, আমি ট্রেড নেওয়ার আগে এভাবে লেভেল ড্র করে লজিক বুঝাই দিই কেন নিচ্ছি, কীভাবে নিচ্ছি। এই জন্য আমি বললাম আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, হয়তো কিছু কিছু মানুষের এখানে দ্বিমত থাকতে পারে, বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে জিনিসটা বললাম। শর্ট টাইম ফ্রেমের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে নো ডাউট লেভেল, তবে লং টাইম ফ্রেমের জন্য কখনো লেভেল কার্যকরী না।
নো ডাউট সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে আপনার এটাকে কি বলা হয়, জোন। ঠিক আছে, আবার এখানে আরেকটা জিনিস বলি, দেখা যাচ্ছে মার্কেটে প্রাইস যদি এখানে না এসে ক্লোজিং দিয়ে এখানে ধরেন কিছুটা জায়গায় এসে ক্লোজিং দিত, এখানে এখানে আবার হচ্ছে এখানে, এখন আপনি এই সমস্ত জায়গায় কীভাবে হচ্ছে জোন ক্রিয়েট করতেন। এখন আপনার যদি মনে হয় যে ভাই এখানেও তো আছে, আমি এক কাজ করি এই পুরোটাকে হচ্ছে একটা জোন হিসেবে ধরে ফেলি। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন তো, আপনি যখন এই পুরোটাকে একটা জোন হিসেবে ধরতেছেন, একটা জিনিস দেখেন, আপনি এই একটা এরিয়াকে জোন ধরলেন, বিশাল একটা প্রাইস, এখানে দেখা যাচ্ছে 30 টাকা থেকে 3 টাকা, কত ব্যবধান। আর আপনি এখানে দেখা যাচ্ছে এটাকে ধরলেন, এটাকে কি বলে, এটাকে অনেক বড় করে ধরলেন, দেখা যাচ্ছে এখানে ধরলেন আপনি 70 টাকার একটা প্রাইসকে। তার মানে একটা জিনিস চিন্তা করেন, এখানে কত ব্যবধানের আপনি একটা এরিয়াকে জোন হিসেবে ধরলেন, রেজিস্ট্যান্স জোন, এটাকে সাপোর্ট জোন, আর এখানে আপনি দেখাচ্ছে মার্কেটে মোমেন্টাম দেখাচ্ছেন অল্প। এটা কিন্তু হবে না, আপনাকে অবশ্যই জোন, ভ্যালিড জোন বের করতে গেলে জোনটা যতটুকু সম্ভব ছোট রাখতে হবে, ওইভাবে আপনারা দেখবেন সবচেয়ে পাওয়ারফুল একটা জোন পাবেন। তবে এই জোন নিয়ে আজকে হচ্ছে আমি কীভাবে ট্রেড করতে হয়, জোন কোথায় কীভাবে হলে কী করতে হয়, এটা নিয়ে কথা বলবো না, কারণ ওইগুলো নিয়ে যদি আজকে কথা বলতে যাই মাথা কিন্তু আওলাই যাবে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে জোনের ক্লাসগুলো আপনারা পাবেন, জোনে কীভাবে লেভেল ড্র করে কোন ক্যান্ডেলস্টিক সাইকোলজি হইলে বা কোন ট্রেন্ড হইলে মার্কেটে কোন ডিরেকশনে ট্রেড করতে হবে, এগুলো নেক্সট ক্লাসে পাবেন। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে ভাই, ওভারঅল আমি আশা করি বা আমি আশাবাদী যে জোন কীভাবে ড্র করতে হয় বা হচ্ছে কি বলে জোনের মধ্যে এবং লেভেলের মধ্যে ডিফারেন্সটা কোথায়, আমি আশা করি বুঝতে পারছি। তো আমরা কি করব, ফার্স্ট অফ অল হচ্ছে যে জায়গাগুলোকে মার্কেট রেসপেক্ট করতেছে কাছাকাছি থাকতে হবে। আমি বললাম যে এখানে আর এখানে হইলো, তো আপনি যদি এটাকেই টোটালি হচ্ছে জোন ধরে ফেলেন, তার মানে কি মার্কেটের এইটুকুর মধ্যে আপনি ওই মোমেন্টাম ধরে লাভ আছে? আপনি জোনই তো ধরলেন বিশাল, আপনাকে জোন থাকতে হবে অল্প, মার্কেটে মোমেন্টাম থাকতে হবে বেশি, তাহলে ওই লেভেলগুলা ওই এরিয়াগুলো বা ওই জোনগুলো আপনার সবচেয়ে বেশি পাওয়ারফুল হবে। জিনিসটা মাথায় রাখবেন। ঠিক আছে, যাই হোক, এটা আমি যখন জোন ড্র করে নেক্সট ক্লাসগুলোতে ট্রেড করব তখন সরাসরি লাইভ দেখতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন জিনিসটা। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমি আশাবাদী যে লেভেল এবং জোন বুঝাইতে পারছি। তবে একটা কথা বলি ভাই, বিশ্বাস করবেন কিনা জানি না, মাস্ক পরে কথা বলতে এত পরিমাণ কষ্ট, মানে দেখা যাচ্ছে 15-20 মিনিট কথা বললে নিঃশ্বাস আর বের হয় না। আপনারা অলরেডি গেস করতে পারতেছেন আমার কী অবস্থা। বলতে পারেন যে ভাই তাহলে মাস্ক খুলে ফেলেন। ভাই আমি একটা সত্য কথা বলি, আমি ভাই স্ক্যাম করার জন্য তো আসিনি, এটা আপনারা অবশ্যই জানেন যারা পুরাতন, আর যারা নতুন তারা হয়তো না জানতে পারেন। তো আপনারা সেক্ষেত্রে আমার অন স্ক্রিনে প্রথম যে ভিডিওটা ওইটা দেখে আসবেন। আমার একটা ড্রিম আছে, ওই ড্রিমটা যেদিন ফিল আপ হবে ইনশাল্লাহ আমি সেই দিন আপনাদের সামনে ফেস্টিভ্যাল করে ফেলবো। এইটা মনে করার দরকার নাই ভাই আপনাদের ঠকাইতে আসছি। আমি একটা জিনিস বিশ্বাস করি, মানুষকে ঠকাই আজ পর্যন্ত কে কিচ্ছু করতে পারেনি। ওই ঠকানোর বিনিময়ে ভাই ওই জিনিসটার প্রতিদিন আমাকে 10 বছর পরে হইলেও দিতে হবে। আমি আজকে আপনার 2 টাকা মেরে খাবো, 10 বছর পরে আমার 20 টাকা চলে যাবে। আজকে না যাক, কালকে না যাক, 10 বছর হোক, 20 বছর হোক, চলে যাবে। এই জন্য আমার কথা হচ্ছে ভাই আমি মানুষের ক্ষতি করতে আসিনি। যারা আমাকে ফলো করেন আপনারা জানেন ভালো করে, ঠিক আছে। বাট মার্কসটা পড়ছি কেন, ওই ক্লাসটা দেখেন বুঝে যাবেন, সমস্যা নাই। বাট এটা কেন বললাম ভাই, অন্তত এটা মনে করেন না যে আপনাদের ক্ষতি করার জন্য মার্কস পড়ে আসছে, এটা মনে করার দরকার নাই, ঠিক আছে। যাই হোক, এরপর হচ্ছে আমরা আসি নেক্সট টপিক। কথা বলতে পারতেছি না ভাই, অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। মাস্ক পরলে কোনোভাবে নিঃশ্বাস বের হইতে চায় না, আর মানে একটু কথা বললে এরপরে অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, তো এখন হচ্ছে কোন মার্কেটে অ্যাকচুয়ালি আমরা কীভাবে হচ্ছে সাপোর্ট লেভেল ড্র করব এবং হচ্ছে রেজিস্ট্যান্স ড্র করব। দেখেন একটা জিনিস কি, আপনি যেই কোনো মার্কেটে গিয়ে যেই কোনোভাবেই কিন্তু চাইলে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারবেন না। এক একটা মার্কেটে কন্ডিশন অনুযায়ী আপনাকে কিন্তু এক একভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হবে। তখন আমরা হচ্ছে এই জিনিসটা জানবো কোন মার্কেটে অ্যাকচুয়ালি কীভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করতে হয়। তো এই জন্য ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে মার্কেট ট্রেন্ড সম্পর্কে। কারণ আপনি মার্কেট ট্রেন্ড সম্পর্কে যদি না জানেন তাহলে আপনি বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি কোন মার্কেটে কীভাবে আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হবে। আমরা যদি দেখি নর্মালি মার্কেটের ট্রেন্ড অনুযায়ী মার্কেট কিন্তু 3 ধরনের হয়ে থাকে। কি ফার্স্ট অফ অল হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, সেকেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট, থার্ড হচ্ছে সাইডওয়েজ বা রেঞ্জিং বা হচ্ছে জিগজ্যাগ মার্কেট। এক একজন এক এক কথা বলে, এগুলো আপনাদের মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট হচ্ছে সাইকোলজিটা বোঝার ট্রাই করবেন। মার্কেট সাইকোলজিক্যাল গেম, এখানে মুখস্থ করার জিনিস নাই, এখানে রাখার জিনিস, আমি সবসময় বলি। যাই হোক, তো যেটা বলতেছিলাম, এখন হচ্ছে আমরা এই জিনিসগুলোকে কোন মার্কেটে কীভাবে হচ্ছে লেভেল বা হচ্ছে জোন ড্র করতে হয়, সাপোর্ট জোন বা রেজিস্ট্যান্স জোন, ইনশাল্লাহ আমরা হচ্ছে এগুলো জানার ট্রাই করবো। তো ফার্স্ট অফ অল যদি আসি সাইডওয়েজ মার্কেট, দেখেন সাইডওয়েজ মার্কেটে কীভাবে হচ্ছে রেজিস্ট্যান্স ড্র করতে হয়। আমরা তো বুঝি এটা সাইডওয়েজ মার্কেট, ঠিক আছে। এভাবে থেকে উপরের নিচে যেটা যায় এটা হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে যেটা মুভমেন্ট করে ওইটাকে বলা হয় সাইডওয়েজ মার্কেট। এতটুকু আমরা ক্লিয়ার, হ্যাঁ। তো
তো এখন দেখেন কীভাবে, তাহলে দেখা যাচ্ছে কোনো একটা এরিয়া থেকে প্রাইস যেখানে উঠলো, উঠার পরে যেখান থেকে হচ্ছে মার্কেটের প্রাইসটা রিভার্স করলো, এটা তো আমরা বুঝি, যেখান থেকে রিভার্স করলো ওইটা হচ্ছে আমাদের প্রথম কানেক্ট, ঠিক আছে। এখন নেক্সট টাইম দেখা যাচ্ছে মার্কেটে এখান থেকে এগেন যখন উপরে উঠবে, একটু উপরে উঠতে পারে, দেখা যাচ্ছে একটু উপরে উঠলো, এগেন সে এখান থেকে কী করবে, ডাউনে আসবে, এখান থেকে সে ডাউনে আসবে, একটু নিচে যাইতে পারে, এভাবে করে আসলো। তাহলে আপনি দেখেন দুইটা আপনি পয়েন্ট কিন্তু পেয়ে গেলেন। এখন আপনি কীভাবে কানেক্ট করবেন, আপনি লেভেল পাইলেন না, বাট আপনি জোন কীভাবে কানেক্ট করবেন দেখেন। আপনি এখান থেকে যেটা করবেন, ফার্স্ট অফ অল হচ্ছে, আমি যদি দেখাই আপনাদেরকে, ফার্স্ট অফ অল হচ্ছে এইটাকে আপনি ড্র করে ফেলবেন হরিজেন্টাল লাইনের মাধ্যমে, ঠিক আছে, বা হচ্ছে প্যারালাল স্যালানের মাধ্যমে। এটা আমি একটু পরে প্রয়োজনে দেখাবো, সমস্যা নাই। দেখেন এরপরে হচ্ছে কি করবেন, উপরের আপনি লেভেলটাকে ড্র করেন, তখন এটা হয়ে গেল, এটা আপনি প্যারালাল স্যালানের মধ্যে করে ফেলতে পারবেন, তখন এটা হয়ে গেল কি আপনার রেজিস্ট্যান্স জোন হয়ে গেল। এখন এখানে দেখা যাচ্ছে কি আপনি এইটাকেও যে জায়গায় পাইলেন, এটাকেও যে জায়গায় পাইলেন, এটাকেও একই জায়গায় পাইলেন, এই দুটোকে কানেক্ট করেন, তখন অটোমেটিকলি আপনি 3 নাম্বারটা পেয়ে গেলেন। এখন দেখা যাচ্ছে এখানে আপনি জোন পাইলেন, আবার এখানে এসে লেভেল পাইলেন, তাহলে এখানে আমরা রেজিস্ট্যান্স জোন পাইলাম, এখানে এসে লেভেল পাইলাম, তো কোনো সমস্যা নাই। আমাদের মার্কেট নেক্সট সম্ভাবনা আছে এখান থেকে আবার মুভ করে এখানে এখানে আসতে পারে, এই মিডেলও আসতে পারে, বা এখান থেকেও রেসপেক্ট করতে পারে, কারণ এটা একটা টোটালি একটা জোন, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে দেখেন মার্কেট এখান থেকে রিভার্স করবে কি করবে না, এইটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার এখানে ক্যান্ডেলের সাইকোলজির উপরে। আপনি ক্যান্ডেলের সাইকোলজি জানতে হবে, ক্যান্ডেল সাইকোলজি না জেনে আপনি শুধু বসে থাকবেন মার্কেট সাপোর্টে আসছে এখান থেকে রিভার্স করবে না, বলেও করবে না। মার্কেট দেখবেন এখানে এসে এরপরে ডাউনে এসে এখান থেকে র্যালি করা শুরু করবে। তো এই জিনিসটা কিন্তু আপনাকে ফার্স্ট অফ অল জানতে হবে ক্যান্ডেল সাইকোলজি সম্পর্কে, এই জন্য বললাম গত ক্লাসটা দেখে নেবেন, ঠিক আছে। যাই হোক, তাহলে আমরা একটা সাইডওয়েজ মার্কেটে কীভাবে হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স বা জোন কীভাবে ড্র করতে হয় এই জিনিসটা বুঝলাম। এখন হচ্ছে আমরা একটা আপট্রেন্ড মার্কেট সম্পর্কে জানবো। তো এটা আপট্রেন্ড মার্কেট, কেন আপট্রেন্ড আমি একটু সহজভাবে বুঝাই। ধরেন যে জিনিসটাকে আমরা নিচ থেকে উপরের দিকে থ্রো করার কারণে তো সে উপরের দিকে যাচ্ছে না, যেহেতু সে উপরের দিকে যাচ্ছে মানে আপে যাচ্ছে, এই জন্য মূলত এটাকে আপট্রেন্ড বলা হয়। আর আরেকটা কারণ আপট্রেন্ড বলার হচ্ছে, আপট্রেন্ডে সবচেয়ে বেশি যারা থাকে তারা হচ্ছে বায়াররা বাই করে বিদায় এখানে কি হচ্ছে, মার্কেট উপরে যাচ্ছে। আমরা জানি না, গত ক্লাসে জানছি না মার্কেট উপরে কেন যায়, নিচে কেন আসে। তো এখানে যেহেতু ম্যাক্সিমাম বায়ার, এই জন্য মার্কেট উপরে যাচ্ছে। তবে এখানে একটা জিনিস মাথায় রাখবেন, মার্কেটে 100% কিন্তু এখানে বায়ার নাই, 100% বায়ার নেই। কারণ বায়ার যদি 100% থাকতো, এই মাঝে মধ্যে কিন্তু মার্কেটে এই অংশটা আসতো না। মার্কেট উপরে যাচ্ছে, আবার কিছু মানুষ ওই যে এখান থেকে যারা বাই করছে তারা মনে হলো আমাদের প্রফিট এনাফ, আমরা সেল করি। এখান থেকে আবার যারা বাই করছে এরা মনে করলো আমাদের প্রফিট এনাফ, সেল করি। বাট এখানে লং টাইম ইনভেস্টারের চিন্তা তাদের, ওরা দেখাচ্ছে এখান থেকে এখানেও কিছু মানুষ আসছে এখান পর্যন্ত তারা প্রফিট বুক করলো, বা এখানে এমন কিছু মানুষ আছে যারা মিডল পয়েন্টে কিনলো, তারা এখানে সেল করলো না, তারা চিন্তা করলো আরও পরে গিয়ে সেল করবো, তারা এখানে আসার পরে সেল করলো, বা এখানে আসার পরে সেল করলো। বুঝতে পারলাম, মানে মার্কেট আপে যাচ্ছে এই জন্য যে এখানে দেখা যাচ্ছে 50%-এর উপরে হচ্ছে বায়ার। টোটাল কথা হচ্ছে মার্কেট যদি উপরে যায় বুঝতে হবে ওইখানে ম্যাক্সিমাম বায়ার এবং সেলারও আছে, তবে তুলনামূলক বায়ার থেকে কম হওয়ার কারণে মার্কেট উপরে যাচ্ছে। আমি বুঝতে পারলাম। তবে 100% বায়ার বলতে কোনো কথা নেই ভাই, 100% যদি হইতো সেলার কিন্তু এখানে আসতো না, জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে। যাই হোক, আমি যদি এটাকে একটু দেখাই আপনাদেরকে, কয়েকটা জিনিস দেখাই। আপট্রেন্ড মার্কেট সে যেটা করবে, এই একটা এরিয়ার মধ্যে সে থাকার পরে এখন দেখা যাচ্ছে এই এরিয়ার থেকে সে দেখা যাচ্ছে কি, ওই যে বললাম এখান থেকে পাওয়ারফুলিভাবে কোনো একজন বায়ার বা সমষ্টিগত কিছু বায়ার এসে এখান থেকে এমনভাবে জিনিসটাকে বাই করলো, এই লেভেলটাকে সে ব্রেকআউট করে ফেললো। এই যে এটার থেকে মার্কেট উপরে চলে গেল না, এটাকে বলা হয় হচ্ছে ব্রেকআউট। এটাকে কি বলা হয়, ব্রেকআউট। এখন দেখেন এই ব্রেকআউট করার পরে মার্কেট যেটা করলো, আবার এখান থেকে কিছু সংখ্যক সেলার আসলো, এখান থেকে যারা বাই করছে তারা চিন্তা করলো কি উপরে উঠছে, আমরা এখন সেল করি। একটু উপরে উঠলো, দেখা যাচ্ছে 20 টাকা যেখানে 23 টাকা হইলো বা 22 টাকা হইলো, সেল করে ফেলে। তারা ভাবছে মার্কেট ডাউন আসবে, বাট না, এখানে ক্যান্ডেলস্টিক দেন সাইকোলজি বললো যে না, মার্কেট এখন ডাউনে আসবে না। মার্কেট এখানে এসে কি করলো, থ্রো ব্যাক করলো। কি ব্যাক, এখান থেকে এই যে লাল অংশটা এটাকে বলা হয় হচ্ছে থ্রো ব্যাক, এটাকে বলা হয় হচ্ছে কি থ্রো ব্যাক বা হচ্ছে রিটেস্ট, আমরা বলতে পারি রিটেস্ট, ঠিক আছে। আসলে নামগুলো মুখস্থ রাখা ইম্পর্টেন্ট না, জিনিসটা সাইকোলজিটা বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তার মানে দেখেন এখান থেকে যে উপরে উঠে গেল, ওঠার পরে এখানে যে সেলাররা আসলো, এই যে কিছু সংখ্যক যে সেলাররা আসলো, এই রেজিস্ট্যান্সটাকে রেসপেক্ট করলো, তখন এটাকে কি হয়ে গেল, এই অংশটুকু পর্যন্ত এটা ছিল কি, আমরা শুরুতেই জানছি এটা কি ছিল, রেজিস্ট্যান্স। এখানে সেটা কি হয়ে গেল,
সাপোর্ট কেন? এই যে এখান থেকে বাইরে অ্যাক্টিভ হইলো মানে মার্কেট উপরে গেল, তার মানে এটা তখন সাপোর্ট হয়ে গেল। আর এই যে এখান থেকে যে সেলার আসলো এই অংশটুকুকে বলা হয় হচ্ছে থ্রো ব্যাক বা হচ্ছে রিটেস্ট, যে কোনো একটা বলা যায়, কোনো সমস্যা নেই। এইগুলো নিয়ে অনেকে মারামারি করে নাম নিয়ে। আরে ভাই নাম দিয়ে কি হবে? নাম দিয়ে মার্কেটে কাম হয় না, এখানে সাইকোলজি লাগে। জিনিসটা মাথায় রেখেন। আমি সবসময় একই কথা বলি যে সাইকোলজি একটা কথাই বলি, কারণ ভাই এই ট্রেডিং চলাই হচ্ছে সাইকোলজির উপরে। ট্রেডিং টোটালি সাইকোলজিক্যাল গেম। আমি কি বলবো বলেন? তো যাই হোক, এরপরে মার্কেট এখান থেকে উপরে উঠলো, এখানে ডাউন আসলো, এখানে উপরে গেল, এভাবে করে এই অংশগুলোকে বলা হয় প্রত্যেকটা হচ্ছে কি রিটেস্ট বা হচ্ছে থ্রো ব্যাক। এখন এখানে আমরা আরও বেশ কয়েকটা জিনিস জানার ট্রাই করি, একটু বোঝার ট্রাই করি। দেখেন আমি আসলে কী বলবো, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে আমার। দেখেন এখান থেকে মার্কেট যখন একটা এরিয়া থেকে উঠে গেল তখন এটাকে বলা হয় হচ্ছে হাই। দেখো এখানে আমি হায়ার হাই লিখে ফেলছি বলে, এটাকে বলা হয় হচ্ছে হাই আর এটাকে বলা হয় হচ্ছে লো। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে লো। এখন দেখেন এই যে হাইটা ক্রিয়েট করলো মার্কেট একটা এরিয়া থেকেই তো বের হইলো, তাই না? এরকম একটা রেলের এরিয়া থেকেই তো বের হইলো। এটা হচ্ছে লো, এটা হচ্ছে এই তুলনায় সর্বোচ্চ হাই, এই জন্য এটাকে হাই বলা হচ্ছে। দেন হচ্ছে মার্কেট যখন এখানে আসলো, এখানে যেটা করলো এই যে হাইয়ের লোটা ক্রিয়েট করলো, তখন হইলো কি একটা এরিয়া থেকে হাই ক্রিয়েট করছে, দেন লো ক্রিয়েট করছে, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে হায়ার লো। হায়ার লো, এটাকে কি বলা হয়? হায়ার লো। দেন এই যে হাইটা ছিল, এই হাইটাকে সে যখন ব্রেকআউট করে এগেন আবার উপরে গেল, তখন এই অংশটাকে বলা হয় হচ্ছে হায়ার হাই। জিনিসটা আসলে জেনে রাখা ভালো, বাট নামগুলো আসলে মুখস্থ করা বা এই করা এত ইম্পর্টেন্ট না। তারপর আমি বোঝাচ্ছি বা বলতেছি একেবারে বিগিনার যারা তাদের জন্য মেইন জিনিসটা যেটা সেটা দেখাই। ওইটা হচ্ছে কি কীভাবে মার্কেটে আসলে আপনি এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল বা জোন ড্র করবেন। দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে যখনই মার্কেট কোনো একটা এরিয়া থেকে এভাবে কোনো একটা এরিয়া থেকে বের হয়ে গেল, রিটেস্ট করলো, করার পরে বা হচ্ছে থ্রো ব্যাক করলো, করার পরে মার্কেট উঠবে, আবার নেবে, আবার উঠবে, আবার এখানে আসতে পারে বা এখানে আসতে। এখন দেখেন মার্কেট যখনই উঠবে আপনি দেখাচ্ছে এখান থেকে এখানে একটা লেভেল পেয়ে গেলেন। আমি একটু দেখাই। আচ্ছা এখানে সুন্দর হচ্ছে না, খুবই বাজে হচ্ছে। ঠিক আছে, এখানেই দেখাই ভাই, মাথায় আর কাজ করতেছে না, বুঝছেন? সমস্যা হচ্ছে এই জায়গায়। যাই হোক, তো দেখেন এখান থেকে মার্কেট আমরা যখন করবো কি এখান থেকে দেখাচ্ছে এখানে আমরা পয়েন্ট একটা পেয়ে গেলাম, তখন আমরা এভাবে করে এখানে একটা কানেক্ট করে ফেলি। এখন নেক্সট এরপরের লেভেলটা দেখাচ্ছে এখানে এসে রেসপেক্ট করার সম্ভাবনা আছে, এটা আমরা আশা করতেছি, কারণ এখানে দুইটা লেভেল আছে, মানুষের সাইকোলজি সেম হবে, তখন ওই হিসেবে আমরা আশা করতেছি। বাট এখানে দেখাচ্ছে নেক্সট লেভেলটা এখান থেকে এসলো, তখন আমরা করবো কি ঠিক এই বরাবর আমরা আরেকটা লেভেল ড্র করবো। তখন এই অংশটা টলি হয়ে গেল কি জোন, এটা কি হয়ে গেল সাপোর্ট জোন। আবার এখান থেকে যখন আমরা একটা লেভেল পেয়ে গেলাম, দেখাচ্ছে আমরা এখানে পাওয়ারফুলিভাবে লেভেলে পেয়ে গেলাম, আমাদের এখানে আর জোনের দরকার নাই। তখন এই যে আমরা এখান থেকে জোন থেকে সুন্দর মতো যখন কনফার্মেশন পাবো, ক্যান্ডেলস্টিক সাইকোলজি বলবে, আমরা ট্রেড নিয়ে ফেলবো। তার মানে আপ ট্রেন্ড মার্কেটে কীভাবে সাপোর্ট লেভেল বা জোন ড্র করতে হয় আমি আশা করি বুঝাতে পারছি। সেম টু সেমভাবে আমরা যদি এখন দেখাই হচ্ছে একটা ডাউন ট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে খুবই সহজ জিনিস, এটা সেম কাহিনীটাই ঘটবে। দেখাচ্ছে একটা মার্কেট সাইডওয়েজ মুভমেন্টে আসছে, হুট করে সে যেটা করবে অবস্থাটা কেমন দেখেন তো। একটা মার্কেট আমার আসলে ড্রয়িংটা খুব বাজে হচ্ছে, ওইদিকে তাকানোর দরকার নাই। দেখা যাচ্ছে সে এখান থেকে বের হয়ে গেল। এখন দেখেন এখানে যে জিনিসটা বের হয়ে গেল মার্কেটে, এই যে অংশটা এখানে ডাউনে আসলো, ডাউনে আসার পরে এই যে অংশটা এটাকে বলা হয় হচ্ছে পুল ব্যাক। ঠিক আছে, পুল ব্যাক বা হচ্ছে আপনি রিটেস্টও বলতে পারেন। ঠিক আছে, তাহলে এই অংশটাকে আমরা রিটেস্ট বা ফুল ব্যাক বলতে পারি। এগেন এখান থেকে এখানে আবার সেলার আসবে, তখন এই যে এখানে লোয়ার লো এটাকে বলা হয় হচ্ছে লোয়ার লো, মানে এইটা যে লো ছিল না, এটা যে লো ছিল না, এই লোরও এটা হচ্ছে নিচে, আর যার কারণে এটাকে বলা হচ্ছে লোয়ার লো। এখন দেখেন এই লোয়ের থেকে এটা কিন্তু কিছুটা উপরে, মার্কেটে এখানে সেলিংয়ের পরে কিছু পরিমাণ বায়ার আসছে, দ্যাট মিনস হচ্ছে রিটেস্ট আসছে বা ফুল ব্যাক আসছে। এই লেভেল থেকে দেখেন এই লেভেলটা কিছুটা উপরে, আর এই জন্য এটাকে বলা হচ্ছে লোয়ার হাই। মার্কেট যে লোয়ার হাই মানে ডাউনের দিকে যে আসতেছে, এটার হাই হচ্ছে এইটা, এই অংশটুকুর হাই হচ্ছে এটা, যে কারণে এটাকে বলা হচ্ছে লোয়ার হাই। আবার এইখানে দেখেন এই লোয়ের থেকে এই লো অনেক ডাউনে, এই জন্য এটাকে বলা হচ্ছে লোয়ার লো। আবার এই লো থেকে যখন এই লো একটু উপরে, এই জন্য এটাকে বলা হচ্ছে লোয়ার হাই। যাই হোক, এটা সিম্পল জিনিস, আশা করি বুঝে গেছেন। এর নিচের দুটো সিমিলার জিনিস, এটাকে বলা হয়, এগুলোকে বলা হয় মানে যত জায়গায় ডাউন ট্রেন্ডে মার্কেটে বাইরে এসে বাধা দিবে ওইটাকে টোটালি বলা হয় হচ্ছে
রিটেস্ট বা হচ্ছে ফুল ব্যাক। আবার একটা আপট্রেন্ড মার্কেটে যত জায়গায় সেলার এসে বাধা দিবে ওইটাকে বলা হয় হচ্ছে রিটেস্ট বা হচ্ছে থ্রু ব্যাক। আমি বুঝতে পারলাম খুবই সহজভাবে, আশা করি এই জিনিসটা আমি ক্লিয়ার করতে পারছি। এখন মেইন জিনিসটা দেখাই যে আসলে কীভাবে কী করতে হয়। ধরো মার্কেট একটা লেভেল থেকে বের হয়ে গেল, বুঝলাম আমরা বের হয়ে গেল, ডাউন ট্রেন্ড শিফট করলো। এখন দেখেন এখান থেকে আমরা লেভেল পেয়ে গেলাম, বা এখান থেকে আমরা একটা লেভেল পাইলাম, এরপর একটা হচ্ছে একটু উপরে গেল, তখন আমরা একটা লেভেল এখানে এভাবে ড্র করলাম, আর একটা হচ্ছে এখানে ড্র করলাম। ঠিক আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে রেজিস্ট্যান্স। আবার এখান থেকে দেখা যাচ্ছে আমরা লেভেল পাইলাম, আবার এখানে এসেও লেভেল পাইলাম, আবার এখানে এসে মার্কেট একটু ডাউনে চলে আসছে, তাহলে আমরা এখানে একটা ড্র করলাম, এখানে একটা ড্র করলাম। যদি আমরা এখানে দেখাচ্ছে এভাবে করে নিচে না পাই, একই পারফেক্ট জায়গায় যদি পাই প্রাইজে, তাহলে আমরা ওইটাকে লেভেল হিসেবে ড্র করলাম, আর এটাকে আমরা জোন হিসেবে ড্র করলাম। তাহলে এইভাবে করে একটা ডাউন ট্রেন্ড মার্কেটে কিন্তু আপনি লেভেল, সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল বা সাপোর্ট জোন বা রেজিস্ট্যান্স জোন খুবই ইজিলিভাবে ড্র করতে পারবেন। তো আমি আশাবাদী আজকের এই ভিডিওর মধ্যে হচ্ছে একটা মার্কেটে সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি, কীভাবে ড্র করতে হয়, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাইতে পারছি। তবে এখনও পর্যন্ত আমাদের মেইন যে জিনিসটা, যে কোন মার্কেটে অ্যাকচুয়ালি কীভাবে ট্রেড করতে হয়, কীভাবে কোন জোন ড্র করে বা কোন লেভেল ড্র করে, কোন সাইকোলজির সাথে, কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাথে ট্রেড করতে হয়, এই জিনিসগুলো কিন্তু এখন আমাদের বাকি আছে। ইনশাল্লাহ নেক্সট হচ্ছে আমি এই জিনিসগুলো করার ট্রাই করবো। তো আচ্ছা, আমরা হচ্ছে এখন একটা কাজ করতে পারি, ওইটা হচ্ছে আমরা একটু মার্কেটে গিয়ে আপনাদেরকে জিনিসটা হচ্ছে একটু দেখাই। কারণ হচ্ছে ভাই, যেই শিক্ষা আমি নিজেই নিজেকে উন্নতি করতে পারি না, ওই শিক্ষা আপনাকে দিয়ে কি করব। তো দেখা যাক, যদি ভাই আমার ড্যামো ডলার, আমি শুরুতেই বলছি ভাই আমি গরিব মানুষ, ঠিক আছে, দেখা যাক আমরা এখান থেকে কোনো কনফার্মেশন পাই কিনা, মার্কেট কি বলে। ওকে, হ্যাঁ দেখেন, শুধুমাত্র মার্কেট বললে হবে না ভাই, মার্কেটের সাথে আপনার ক্যান্ডেলের সাইকোলজি কিন্তু থাকতে হবে। আমি হচ্ছে আগে আপনাদেরকে একটু দেখাই দিই। দেখেন এখানে যদি খেয়াল করেন, এই একটা লেভেল কিন্তু আছে, ঠিক আছে, এখানে এই একটা লেভেল কিন্তু আছে, এই একটা লেভেল কিন্তু আছে। তাহলে এটা কি বলা যায় আমাদের, বলেন তো, কি শিখাইছি আমরা? এইটা তার মানে হচ্ছে কি ওভারঅল একটা জোন। এখন দেখা যাক কি করে মার্কেট, ক্যান্ডেলের সাইকোলজি কি বলে, এটার উপর হচ্ছে ডিপেন্ড করবে। তবে এই টাইপের ট্রেডের ক্ষেত্রে জোনের উপরে বেস করে যখন আপনি ট্রেড করবেন, তখন হচ্ছে লং টাইম ফ্রেমে ট্রেড করার ট্রাই করবেন। এখন আমি যেমন হচ্ছে জোনের উপরে, যেহেতু আমি 1 মিনিট করে যদি এখানে দেখাইতে যাই, এই পর্যন্ত এখানে 10 মিনিট লাগবে এখানে ক্যান্ডেলগুলো আসতে। আমি হচ্ছে আপনাদেরকে 30 সেকেন্ডের ক্যান্ডেলে গিয়ে হচ্ছে একটু 5 সেকেন্ডের ক্যান্ডেলে গিয়ে হচ্ছে আপনাদেরকে একটু দেখাবো অ্যানালাইজ করে, ঠিক আছে। দেখেন, হ্যাঁ এই যে দেখেন, আমরা এখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড করে ফেলবো। দেখেন ডাউনের জন্য ট্রেড করে ফেলছি কিভাবে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে মার্কেট একটা লেভেল, এই হচ্ছে মার্কেট একটা লেভেল, এই হচ্ছে মার্কেট একটা লেভেল, আর ওভারঅল এটা হচ্ছে কি একটা রেজিস্ট্যান্স জোন। এখন মার্কেটে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে এখান থেকে এগেন রিভার্স করার। আমি বুঝতে পারলাম, কারণ হচ্ছে 1 মিনিটে তো ভাই আমি ওইখানে ওই জোনটাকে ফাইন্ড আউট করতে পারতেছি না। এখন জোন ফাইন্ড আউট করতে গেলে আমাকে হচ্ছে অনেকক্ষণ সময় নিয়ে হচ্ছে লং টাইম ফ্রেমের জন্য ট্রেড করতে হবে। তো সেটা তো ভাই আমার পক্ষে সম্ভব হইলেও আপনাদের পক্ষে সম্ভব হবে না, কারণ আপনারা কষ্ট করে 5-10 মিনিট ভিডিও আরও অতিরিক্ত দেখবেন না, শুধু শুধু গালি দিবেন যে ভাই আপনি একটা ট্রেডের জন্য এত কিছু করাচ্ছেন। দেখা যাক কি হয়, আমরা একটু ওয়েট করি। ওকে ভাই, তুই লাস্টে ডাউনে চলে আয়, তাহলেই তো হয়ে গেল। হ্যাঁ আয়, আর একটু আয়, তাইলে হয়ে যাবে, প্রফিট হয়ে গেলেই দেখবেন। আমার কথা হচ্ছে ভাই, যে শিক্ষা আমার নিজেই কাজে আসবে না, তো ওই শিক্ষা আমি আপনারা দিয়ে কী করব? এই যে প্রফিট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে ভাই পাওয়ার, যে মার্কেটের জোন অ্যাকচুয়ালি কি, লেভেল অ্যাকচুয়ালি কি, এই জিনিসগুলো বুঝতে গেলে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু বুঝতে হবে। তো যাই হোক, এটার মেইন কথা, সব কথা শেষ কথা হচ্ছে আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা অবশ্যই আরও ডিপলি হচ্ছে জানার ট্রাই করব। তো যাই হোক ভাই, সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তবে আরেকটা কথা বলি ভাই, দয়া করে কেউ সিগন্যাল, কম্পাউন্ডিং, টুর্নামেন্ট এগুলোর পিছনে ছুটাবেন না। কারণ আপনি যেই মানুষগুলোর কথা শুনে সিগন্যাল, কম্পাউন্ডিংয়ের পিছনে দৌড়াচ্ছেন যে আপনাকে $50 থেকে $500 করে দিবে, ভাই আপনি নিজেও জানেন না যে সে আপনাকে রেভিনিউ দিয়ে, সে হচ্ছে রেভিনিউ দিয়ে আপনাকে ধ্বংস করার জন্য বসে আছে, ঠিক আছে। সেটা আমিও হইতে পারি। আপনি আমার মিষ্টি কথা শুনে আমাকে অন্তরের মতো বিশ্বাস করার দরকার নেই, আপনি আগে আমাকে জাজ করেন। আমার কথা হচ্ছে ভাই, আমি মানুষ, আমি ফেরেশতা না। আপনি আমাকে আগে জাজ করেন, ডকুমেন্ট দেখবেন যে রাসেল ভাই যে বললো $50 থেকে $500 করে দিবে, এখানে ওনার বেনিফিটটা কি। যদিও ভাই আমি এমনটা করি না, কখনো করবো না, ঠিক আছে। তো এই জিনিসটাকে জানার ট্রাই করেন না। সে যদি ভাই এতই পারে, সে নিজেই তো $500 থেকে $5000 এক মাসে কামাইতে পারে, সে নিজে করুক। সে নিজে তো করবে না, কারণ আপনার তো কী বলবো, আপনার গোষ্ঠী মেরে সে এখানে সব কিছু উদ্ধার করে নিয়ে যাবে। তো যাই হোক, এগুলো ভাই আপনারা আমার থেকে ভালো বোঝেন, বাট এরপরও হচ্ছে আমি সবসময় বলি, কারণ অন্তত আপনারা যেন ক্ষতির সম্মুখীন না হন, ঠিক আছে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সবাই আমার জন্য দোয়া করেন। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।